মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ে উঠছে প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। আমার বাপের 63 বছর পাচ্ছে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা। আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা, রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বসে তার বক্তৃতা শুনে নজির নাই, যেটা আপনারটা হয়েছে। এটা কিন্তু আপনার চেহারা দেখে না, আপনি রাজনৈতিক দল করছিলেন, ফেরও করছেন, কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা, আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না, কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ। ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা। আপনার অন্তরে যা আছে, আপনারা যে বাধ্য করে তার কথা বলে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা ঘুম করবে? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বাঁচবেন? আপনি কি খাবেন, কি বাঁচবেন? আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে, আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে, আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। বুড়ো মানুষ থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন, আপনি কি কি বলছেন আপনার একটু কইরে শুনেন। আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক জায়গায় মার্ক করে নিয়ে আসছি মাননীয় প্রধান উপদেষ্টা। আপনি বলছেন যে সামনের নির্বাচনে, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, এই সকল আয়োজন করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন? নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। তাহলে এই আমলা, এই পুলিশ, যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায়া আবার হত্যাকাণ্ড ঘটাবে, আপনি দাঁড়িয়ে কেমনে পারবেন? প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিন না। পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে? এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছে। নইলে এত একেবারে আগে গেলে এত যান কিভাবে যায়? অথচ আপনি তাকে স্টেক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কি রে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ান হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এই জন্য রাইট উইং বানাইতে পারতেছে, অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার, এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে, যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনি ভাবেন, এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি। আমরা এখনো ডিটেক্ট করতে পারি না এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিতর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান?